নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। ইমরানের হত্যাকারী স্ত্রী রিনা ও গাড়ি চালক বিজুকে আদালতে প্রেরণ। শনিবার ইমরানের হত্যাকারী স্ত্রী রিনা ও গাড়ি চালক বিজুকে আদালতে প্রেরণ করা হয়। এইবিলাকৰ মুখখন দেখাব, ভাত নামা। रोजा खुला है कानमनी खुलो है वीडियो खुलो तुम कैसे पॉइंट मार दो है हमें तो है काय उठे के उठे मारला उठे मारला सब अभी के समझ तो ये ना गलत कर अभी देखो दांतों को আমার নাম বাজিদুজ্জামান লস্কর, বাবার নাম সিরাজউদ্দিন লস্কর। তোমার গ্রাম গ্রাম কুলছড়া। আমার রিনা বেগম সাহেব কে ইমরানের ওয়াইফ। তার লগে রিলেশন আসলো কি রিলেশন? ফিজিক্যাল রিলেশন। তার লগে কতদিন তোমার ফিজিক্যালি ইয়া হয়েছে? 2 দিন হয়েছে। হ্যাঁ 2 দিন হয়েছে। দুদিন হয়েছে। কোন জায়গায়? বাড়িতে বলছি। কার বাড়ি? ইমরানের বাড়ি। ইমরানের বাড়ি। তারপরে তারপরে তারা আমার সঙ্গে বাবিত তারা ঘুমের ঔষধ খাওয়াইছে ইমরান। কতটা? কত টাকাটা জানি না স্যার, 1 সপ্তাহ হইব। কিসে লগে করে? ভাতের ভাতর লগে। কোন দিন খাওয়াইছে? মরার দিন। এরপরে তোমার সঙ্গে যোগাযোগ কয়বার হয়েছে? মরার পর থেকে, ইমরান মরার পর থেকে তোমার সঙ্গে যোগাযোগ কতবার হয়েছে? 2 বার। খালি আজকে আর আগে একদিন হয়েছে। আজকে হয়েছে, আগের একদিন হয়েছে। জি স্যার। মরার পরে তার লগত ইমরান শুনো, মরার লগে ইমরানের ওয়াইফের লগে কতবার হয়েছে রিলেশন? ওই জন্য স্যার আমি তারা করে গেছেন। তুমি ইমরানের ওয়াইফের লগে কি শাদি করার ইয়ে আসলো না? বিয়া করার ইয়ে আসলো? জি স্যার। হ্যাঁ জি স্যার। কি তার লগে? তারা তো একটা ইয়ে কি কয় ইয়ে ছেলের বউ হয়। জি স্যার। তুমি বিয়া করছেন নি? জি না স্যার। বিয়া না কা? তুমি ইমরান রে কেমনে চিনো? ইমরানের ড্রাইভার স্যার। ইমরানের ড্রাইভার না ইমরানের বউর? ইমরানের ড্রাইভার, ইমরানের বউর। বিগত কতদিন থেকে তোমরা একজনে আরেকজন রে চিনো? ইমরানের বউ নেই স্যার। 8-10 বছর হয়ে গেছে। ইমরানের লগে কতদিন? ওই রকম ইমরান ইমরানের ছোট থাকতে থেকে। আর ইমরানের বউর সঙ্গে কতদিনের পরিচয় তোমরা? 8-10 বছর। ব্যক্তি ইমরান সাহায্য করে থাকে। আমি ব্যক্তিগতভাবে বলবো, আমি বারংবার বলবো, বুক টুকে বলবো, এই ধরনের ব্যক্তি লাখের মধ্যে একজন ইমরান হোসেন। আমি এখানে অনেক মিডিয়ার বাইরে এসছেন, আমি প্রত্যেকের কাছে আপনাদের মাধ্যমে বলবো, প্রশাসনিক আধিকারিকদেরকে বলবো, অনেক মিডিয়া চ্যানেল এসেছেন, প্রত্যেকে সুন্দরভাবে তুলে ধরেছেন বিষয়টি, কিন্তু আমি দাবি করবো, আমি ব্যক্তিগতভাবে বলবো যে ইমরানকে যেভাবে হত্যা করা হয়েছে এবং তাকে হত্যা করার জন্য এই যে ড্রাইভার নামটা ঠিক আমার জানা নেই, বিজু বলে যে ড্রাইভার, যাকে আর লালন পালন করেছে ইমরান, সেই ড্রাইভার যেখান থেকে সেই পয়জন এনেছে, কি এনেছে জানি না, খাইয়ে তো স্ত্রী আর ভাতের সাথে মিশিয়ে খাইয়ে দিয়েছি, সেখান থেকে যেখান থেকে সে এনেছে, কে তাকে দিয়েছে এটারও তদন্ত হয়েছে। কারণ আজকে যেখান থেকে এনেছে, যে ব্যক্তি, যে ফার্মেসি বলুন, যে দোকানদার বলুন, যে পয়জনটা দিয়েছে, হয়তো আগামী দিনে অন্য কেউ দিতে পারে। তার জন্য ওরও উচিত শিক্ষা হওয়া প্রয়োজন মনে করি আমি।
দুদিনের সরকারি সফরে শিলচর সফরে এলেন রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য। সরকারি বিভিন্ন বিভাগের সঙ্গে বৈঠক করে জেলার উন্নয়নমূলক কাজের অগ্রগতি সহ বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করেন তিনি। আসামের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য দুদিনের সরকারি সফরসূচি নিয়ে শনিবার শিলচর উপস্থিত হয়েছেন। এদিন কুম্ভীরগ্রাম বিমানবন্দরে অবতরণ করার পর সরকারি আধিকারিকেরা ওনাকে শিলচর আবর্ত ভবনে নিয়ে আসেন। সেখানে রাজ্যপালকে গার্ড অফ অনারের মাধ্যমে স্বাগত জানানো হয়। পরে কাছাড় জেলা শাসক কার্যালয়ের রাজ্যপাল এক বৈঠকে অংশ নিয়ে সরকারি বিভিন্ন বিভাগের আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন। দীর্ঘক্ষণের এই বৈঠকে তিনি জেলার উন্নয়নমূলক কাজের অগ্রগতির পর্যালোচনা করার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সাক্ষাৎ করেন। আগামীকাল অর্থাৎ রবিবার রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য সকাল 9:35 রামকৃষ্ণ মিশন পরিদর্শন করার পর এদিন 10টায় শিলচর রেডক্রস শিশু হাসপাতালে সৌজন্যমূলক সাক্ষাৎ শেষে বিকালে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হবেন। कामों को देखा, काफ़ी काम प्रोग्रेस पर है। मुझे खुशी हुई कि मेरे जनता के लिए, शिक्षा के लिए, चिकित्सा के लिए विभिन्न क्षेत्रों में काम हो रहे हैं। प्रसन्नता है। जहाँ और आवश्यकता थी मैंने अधिकारियों के साथ वार्ता करके उसको और तेजी लाने के लिए उनसे बात करी, लेकिन सभी क्षेत्रों में लोग काम कर रहे हैं, देख करके खुशी हुई। কিশোরীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে বড়খোলায় যুবক গ্রেপ্তার। কাছাড় জেলার বড়খোলার বড়িবাইল থেকে কিশোরীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে আব্দুল আহমেদ লস্কর বয়স 34 নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ভাঙারপাড় ফাঁড়ির ইনচার্জ গোবিন্দ শীল গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। পুলিশ জানিয়েছে, জুলাই মাসে ওই যুবক শিলচরের মধুরবন্ত এলাকার এক কিশোরীকে জোর করে বড়িবাইলে এনে আটকে রেখে ধর্ষণ করে। পরে মেয়েটি পালিয়ে গিয়ে পরিবারের কাছে ঘটনাটি জানালে থানায় অভিযোগ দায়ের করা হয়। বর্তমানে অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হয়েছে। মোহনপুরে বিচার ব্যবস্থার নতুন দিগন্ত, মহকুমা আদালতের উদ্বোধনে পূরণ হলো দীর্ঘদিনের দাবি। মোহনপুর মহকুমার ইতিহাসে আজ এক ঐতিহাসিক দিন। বহু প্রতীক্ষা ও দীর্ঘদিনের দাবির অবসান ঘটিয়ে আজ আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করলো সাব ডিভিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং সিভিল জাজ জুনিয়র ডিভিশন কার্যালয়। এই শুভ উদ্বোধনের ফলে এলাকার বিচার প্রার্থী মানুষের কাছে ন্যায় বিচার পাওয়া আরো সহজ ও দ্রুত হবে বলে আশা করা হচ্ছে। আজ এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই নতুন কার্যালয়ের শুভ সূচনা করেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এবং ত্রিপুরা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি জাস্টিস MS রামচন্দ্র রাও। এই মহতী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের কৃষি ও বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। এছাড়াও মঞ্চ অলঙ্কৃত করেন ত্রিপুরা হাইকোর্টের অন্যান্য মাননীয় বিচারপতিগণ, রাজ্য আইন ও বিচার বিভাগের উচ্চপদস্থ আধিকারিকবৃন্দ, আইনজীবী সমিতির সদস্য এবং মোহনপুরের সর্বস্তরের মানুষ। স্থানীয় বিধায়ক ও মন্ত্রী রতনলাল নাথ তার ভাষণে বলেন, আমার বিশ্বাস এই নতুন আদালত শুধু ন্যায় বিচারের দরজা খুলবে না, বরং মানুষের মনে আশার আলো জ্বালাবে। তিনি আরো বলেন, এই উদ্যোগের ফলে সাধারণ মানুষকে আরো দূরে যেতে হবে না এবং ন্যায় সময় মতো মানুষের দুয়ারে পৌঁছাবে। রাজ্যের মুখ্যমন্ত্রীও এই উদ্যোগে গভীর সন্তোষ প্রকাশ করেন এবং জানান যে রাজ্য সরকার মানুষের দোরগোড়ায় প্রশাসনিক ও বিচার বিভাগীয় পরিষেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। এই নতুন আদালত চালু হওয়ায় মোহনপুর মহকুমার মানুষের হয়রানি কমবে এবং দ্রুত বিচার পাওয়ার পথ সুগম হবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। ত্রিপুরা থেকে গোপাল সিংয়ের রিপোর্ট। পুলিশ নিয়োগে দুর্নীতির বিস্ফোরক অভিযোগ, জাল ST সার্টিফিকেট ইস্যুতে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে চিঠি শরিক দল তিপ্রামথা পার্টির বিধায়কের। ত্রিপুরা পুলিশে কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ তুলে সরব হলেন খোয়াইয়ের রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক রঞ্জিত দেববর্মা। জাল তপশিলি উপজাতি ST সার্টিফিকেট ব্যবহার করে এক সাধারণ প্রার্থীকে নিয়ম বহির্ভূতভাবে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করে তিনি সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাকে একটি চিঠি দিয়েছেন। এই চিঠি এবং তার সোশ্যাল মিডিয়া পোস্ট প্রকাশ্যে আসতে রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিধায়ক রঞ্জিত দেববর্মা তার চিঠিতে অনামিকা দেববর্মা নামে এক মহিলা কনস্টেবলের নিয়োগ নিয়ে নির্দিষ্ট অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেন, অনামিকার বাবা অসংরক্ষিত শ্রেণীর অন্তর্গত হওয়া সত্ত্বেও শুধুমাত্র মা তপশিলি উপজাতিভুক্ত হওয়ায় তাকে বেআইনিভাবে ST সার্টিফিকেট প্রদান করা হয়েছে। বিধায়কের অভিযোগ, এই দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট মহকুমা শাসক
এসডিএম, নিয়োগ বোর্ডের চেয়ারম্যান এবং অন্যান্য আধিকারিকরা সরাসরি জড়িত। চিঠিতে বিধায়ক একাধিক কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। তার প্রধান দাবিগুলো হলো অনামিকা দেববর্মা এবং এই ঘটনায় জড়িত সমস্ত আধিকারিকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা, ক্রিমিনাল কেস দায়ের করা, ত্রুটিপূর্ণ মেধা তালিকা বাতিল করে যোগ্য প্রার্থীদের নিয়োগের মাধ্যমে স্বচ্ছতা বজায় রাখা, যে সমস্ত তপশিলি উপজাতিভুক্ত মহিলারা ও উপজাতি সম্প্রদায়ের পুরুষদের বিয়ে করেছেন তাদের এসটি সুযোগ সুবিধা বাতিলের বিষয়টিও তিনি চিঠিতে উল্লেখ করেছেন। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই চিঠির প্রতিলিপি প্রকাশ করে রঞ্জিত দেববর্মা লেখেন, সাধারণ প্রার্থীকে এসটি সার্টিফিকেট দিয়ে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি। পড়ুন, শেয়ার করুন এবং মন্তব্য করুন। এই অভিযোগ রাজ্যের নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। শরিক দলের বিধায়কের এই বিস্ফোরক চিঠির পর সরকারের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয় সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। ত্রিপুরা থেকে গোপাল সিংহের রিপোর্ট। শিলচর কালাইন সংযোগকারী 6 নম্বর জাতীয় সড়কের বেহাল অবস্থায় সৃষ্টি হয়েছে সংকটজনক পরিস্থিতির। মৃত্যু ফাঁদের উপর দিয়েই যাতায়াত করছে যানবাহন সহ সাধারণ মানুষ। শিলচর কালাইন সংযোগকারী 6 নম্বর জাতীয় সড়কটি বর্তমানে বিপজ্জনক হয়ে ওঠায় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। সড়কের পিচ ও পাথর উঠে পুকুর সম গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল কঠিন ও ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সড়কটির বেহাল দশায় জনমনের তীব্র উদ্বেগ ও ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। শিলচর কালাইন সড়কটি নামেই জাতীয় সড়ক, হাল বর্ষাতেই সড়কটি ভেঙে বিশালাকার গর্তে পরিণত হয়েছে এবং সেই গর্তগুলোতে বৃষ্টির জল জমে তৈরি হয়েছে মৃত্যু ফাঁদের। কোনো উপায় না থাকায় সেই মরণ ফাঁদের উপর দিয়েই চলছে ছোট বড় গাড়ি। ফলে প্রতিনিয়ত সড়কটিতে বাড়ছে দুর্ঘটনা, তেমনি নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন পথচারীরা। স্থানীয়দের অভিযোগ, শিলচর কালাইন জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে বিভাগীয় কর্তৃপক্ষ সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে প্রাণের ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের। মালবাহী ও যাত্রীবাহী গাড়ি থেকে অ্যাম্বুলেন্স বাধ্য হয়ে এই সড়ক দিয়ে চলাচল করছে। ফলে দুর্ঘটনার প্রবণতা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি মানুষের দুর্ভোগ চরম সীমায় এসে দাঁড়িয়েছে। গোটা পরিস্থিতি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নজরে এনে অতি সত্বর সড়কের মেরামত কাজ শুরু করার কাতর আবেদন জানিয়েছেন এলাকার ভুক্তভোগী জনগণ। 5 বছর হয়েছে এই রাস্তার ব্যাপারে। আমরা খবর পাইছি আসাম মালায় কন্ট্যাক্ট নিছে, বুঝছেন? আসাম মালায় কন্ট্যাক্ট নিছে, কোনো কাজ করে না। একদিন কাজ করবো, 1 মাস ঘরে ঘুমাইব। আর রাস্তার কন্ডিশন দেখো, একটা অটো চলতে পারে না, একটা স্কুল ছাত্র চলতে পারে না, যাইতে পারে না স্কুলও, বহুত কষ্ট করতেছে, বুঝছেন? ব্যাপার হয়েছে গিয়া আজকে তোমরা আসাম মালায় কন্ট্যাক্ট আনছো, কমসে কম তোমরা দেখতে রাস্তাটা বানাইছে, তোমরা কন্ট্যাক্ট নিয়েছো দিল্লিতে গিয়া, আনিয়ে তোমরা ঘরে ঘুমাইয়েছো, কমসে কম রাস্তাটা কমসে কম দেখো। এই রাস্তার ব্যাপারে একটা বাইক পর্যন্ত চলতে পারে না, কীরকম চলতে চলছে দেখো রাস্তার ব্যাপারে। মানুষ আসতে পারে না, স্কুল বাচ্চা যেতে পারে না, ছাত্র যেতে পারে না। হ্যাঁ, হয়েছে কাম করছে এসির ঘুমার, যদি হাল্লা করে এক গাড়ি মাটি ফেলাইব, বস আন না সেন্টি ফেলাইব, বস ঘুমাইব, আর কোনো কাজ নেই। একদিন বৃষ্টি দিয়ে রাস্তা প্রেগনেন্ট মহিলারা गाड़ी का टूट क्या सामान टूट गया, वे वाला गाड़ी क्या टूट गया, आवाज़ किया है। देखता नहीं है मामा, कम से कम तो देखना चाहिए। बरातमली में आता है तो कम से कम मामा देखना चाहिए। खाली बूट लेने के लिए आता है, गद्दी में बैठेगा तो ऐसा होगा। যাইতে পারে না তো বদল হয়ে যায়, নিজেকে যাইতেও পারে না, বুঝছেন? নিজেকে গাড়ি বাঁচি যায় তো যাইতেও পারে না, ও কারণে বদল গাড়ি ওদিকে ঘুরিয়ে যায়। 4 মাস থেকে খারাপ, 4 মাস থেকে কোনো গাড়ি যাইতে পারে না। নাই রাস্তায় আজ 4 মাস থেকে মানে আর গাড়ি যাইতেও পারে না। দিয়া তো এই রাস্তাটা বরমাত করলো, ও রাস্তা খুদিয়া তার রাস্তাটা বরমাত করছে। এই রাস্তা জেলা আসলে এরকম তাহলে আমরা কিছু হইল না, এই রাস্তা খুদিয়া তার রাস্তাটা নষ্ট করলো।
ফিল্মি কায়দায় ধাওয়া করে গাঁজা বোঝাই বলেরও আটক, উদ্ধার 232 কেজি গাঁজা। ত্রিপুরার রাজ্যের ধলাই জেলার অধীন কমলপুরে পুলিশের অভিযানে ফের বড়সড় সাফল্য। গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযানে নেমে পুলিশ ফিল্মি কায়দায় ধাওয়া করে একটি বলেরো গাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে। উদ্ধার হওয়া গাঁজার মোট পরিমাণ 232 কেজি। যদিও পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে গাড়ির চালক। ঘটনার বিষয়ে মহকুমা পুলিশ আধিকারিক এসডিপিও সমুদ্রদেব বর্মা জানান, আজ কমলপুর থানার অন্তর্গত দুর্গা চৌমোহনী নাকা পয়েন্টে কর্তব্যরত পুলিশ কর্মীরা গোপন সূত্রে খবর পান যে আগরতলার দিক থেকে একটি গাঁজা বোঝাই বলেরো গাড়ি আসছে। খবরের ভিত্তিতে পুলিশ নাকা পয়েন্টে ওত পেতে বসে থাকে। কিছুক্ষণের মধ্যেই TR04 AC 0289 নম্বরের সন্দেহভাজন বলেরো গাড়িটি আসতে দেখে পুলিশ থামার জন্য সংকেত দেয়, কিন্তু চালক গাড়ি না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপর পুলিশ গাড়িটির পিছু ধাওয়া শুরু করে। বেশ কিছু দূর যাওয়ার পর আপাস সাইকা এলাকায় রাস্তার পাশে গাড়িটি ফেলে চালক অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। পরে পুলিশ গাড়িটিতে তল্লাশি চালিয়ে 872টি প্যাকেটে মোট 232 কিলোগ্রাম শুকনো গাঁজা উদ্ধার করে। বর্তমানে গাঁজা সহ গাড়িটি আটক করে কমলপুর থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশ পলাতক চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে এবং NDPS থানায় একটি নির্দিষ্ট মামলা রুজু করে ঘটনার তদন্ত চলছে। ত্রিপুরা থেকে গোপাল সিং এর রিপোর্ট। আজকে অন দি বেসিস অফ সিক্রেট ইনফরমেশন আমাদের দুর্গা চৌনি নাকা পার্টি একটি গাড়িকে ডিটেইন করার চেষ্টা করে। গাড়িটি ওইখান থেকে পালিয়ে যায় এবং পরবর্তী সময়ে সাইকার আপার সাইকার এরিয়াতে এটাকে আমরা ডিটেইন করতে সক্ষম হই। সেখান থেকে ড্রাইভার যে থাকে উনি পালিয়ে যায় এবং সেই গাড়ির থেকে ইন দি প্রেজেন্স অফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং 2 ইন্ডিপেন্ডেন্ট উইটনেস আমরা 230 কেজি অফ ড্রাই ক্যানাবিস ইন 72 প্যাকেটস আমরা সিজ করি। কি গাড়ি এবং গাড়ির নাম্বার? গাড়িটা হচ্ছে আপনার বোলেরো, হোয়াইট কালারের বোলেরো। নাম্বারটা যেটা টেম্পোরারি মনে হচ্ছে টেম্পোরারি নাম্বার, বডির মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে TR04 AC 0289। ত্রিপুরার রাজ্যের বিলোনিয়ায় আটক অবৈধ নাইজেরিয়ান মহিলার তাণ্ডব, সাংবাদিক ও বিএসএফকে হেনস্থার অভিযোগ। বিলোনিয়ার রেল স্টেশন চত্বরে এক অবৈধ নাইজেরিয়ান অনুপ্রবেশকারী মহিলাকে আটক করাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো। আটক হওয়ার পর ওই মহিলা প্রশাসনকে অমান্য করার পাশাপাশি কর্তব্যরত সাংবাদিক ও মহিলা বিএসএফ কর্মীদের সঙ্গে চরম দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। এই নজিরবিহীন ঘটনায় স্তম্ভিত প্রত্যক্ষদর্শীরা সূত্রের খবর শনিবার বিলোনিয়ার রেল স্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ ওই নাইজেরিয়ান মহিলাকে আটক করে। তার কাছে ভারতে প্রবেশের কোনো বৈধ কাগজপত্র ছিল না বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। কিন্তু আটকের পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ওই মহিলা আচমকাই আগ্রাসী হয়ে ওঠেন। তিনি সংবাদ সংগ্রহ করতে যাওয়া এক সাংবাদিকের গায়ে জল ছিটিয়ে দেন এবং তার ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করেন। শুধু তাই নয়, কর্তব্যরত মহিলা বিএসএফ জওয়ানদের উদ্দেশ্যে তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন বলে অভিযোগ। প্রশাসনের সামনে একজন বিদেশি নাগরিকের এহেন অধ্যত্বপূর্ণ আচরণে স্টেশন চত্বরে উপস্থিত সাধারণ মানুষের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনার পর প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রত্যক্ষদর্শীরা কঠোর প্রশাসনিক পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছেন। বর্তমানে ওই মহিলাকে বিলোনিয়া থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ত্রিপুরা থেকে গোপাল সিং এর রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। বেলবাড়ির শ্রীকৃষ্ণ রাম হাই স্কুলে ভুতুড়ে কাণ্ড, ক্লাস চলাকালীন সময়ে অদ্ভুত আচরণ করছে বিভিন্ন পড়ুয়ারা, চাঞ্চল্য। আসামের পাথারকান্দি শিক্ষাখণ্ডের বিলবাড়ির শীতল শ্রীরামকৃষ্ণ হাই স্কুলে গত কয়েকদিন ধরে ভুতুড়ে কাণ্ড সংঘটিত হওয়ার খবর পাওয়া গেছে। সকাল 11টা থেকে 12টার মধ্যে বিশেষ করে নবম ও দশম শ্রেণীর পড়ুয়ারা আচমকা ঢলে পড়ছে, মূর্ছা যাচ্ছে। এতে গত কয়েকদিন ধরে উক্ত স্কুলে এক টালমাটাল পরিবেশ বিরাজ করছে। ফলে প্রায় প্রতিদিনই বিদ্যালয়ে সৃষ্ট এহেন ভুতুড়ে কাণ্ডে আক্রান্তদের নিয়ে শিক্ষক সহ অভিভাবকদের ছোটাছুটি করতে হচ্ছে হসপিটাল সহ ওঝা বৈদ্যের বাড়িতে। অনেকে এমন কাণ্ডে কোনো অশুভ শক্তির হাত রয়েছে বলে ধারণা করছেন। তবে এই কাণ্ডে শিক্ষা বিভাগের বদ্ধমূল ধারণা পড়ুয়ারা অত্যধিক গরম সহ্য করতে না পেরে উদ্ভট আচরণ করা সহ সংজ্ঞা হারাচ্ছে। চাঞ্চল্যকর এই বিষয়টি নিয়ে গত কয়েকদিন আগে সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষ জেলা শিক্ষা বিভাগকে অবগত করলে স্কুলে অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করে পড়ুয়াদের স্বাস্থ্য পরীক্ষার উপর ঔষধপত্র বন্টন করা হয়।
কিন্তু নিটফল শূন্য। কেননা প্রায় প্রতিদিন উল্লেখিত স্কুলে ঘটে চলেছে পড়ুয়াদের মধ্যে ভুতুড়ে কাণ্ডের। অনেকের ধারণা এটা গণ হিস্টেরিয়ার রোগও হতে পারে। মোট কথায় স্কুলে চলমান এমন কাণ্ড কারখানায় শিক্ষক মণ্ডলী সহ অভিভাবকেরা চরম দুশ্চিন্তায় পড়েছেন। এ ব্যাপারে আতঙ্কগ্রস্তরা সিও, জেলাধিপতি সহ জেলা স্বাস্থ্য বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। প্রবলেম হয় রোজ দিন প্রবলেম হয় কেমন দেখতে হবে এটা 2 বছর তারা ফোনের উপরে ফোন কররা আমার মেয়ে তারা স্কুলে বহুত রে বা পরীক্ষা দেওয়াইন বাচ্চারে তোমরা স্কুল বন্ধ করাও না, তারা বন্ধ করাই না। ওই পরীক্ষা না দিলে বলে মেট্রিক পরীক্ষা দিতে দিত নাই। ওই তা কই বুঝছনি এটা কে কইছে? ও তো সারে কইছো ওই সারে কইছো আমার বুড়ি পরীক্ষা তাইছে ইয়ার এখন আমার বুড়ি ফিট হই গেছে আমার বুড়ি কই ও তো স্কুল প্রেসিডেন্ট স্কুলের কিতা কইরা তাই জানেন না বলে তাইটা কেউ জানানি সেটা তাই না তো বড় ঘটনা হইছে তাই কি জানতো না নি কলকাতা আজকে দুনিয়ার মানুষ জানে তাই আমরা কে কই এখন তুমি আপনি কি তালি জানাইলা না রাসি তো নো বুঝনা হ্যাঁ তাই কি তালি জানতো না আজকে কলকাতার ছাত্ররা এরকম হয়ে যায় তাই জানতো না আপনি ফোন লাগাইন এখন প্রেসিডেন্ট তাই না আইলা খবর লইতা 2 দিন পর আমরা হেডমাস্টার হেড স্যার কিতা কোন হেড স্যারের লগে কি এখন মাথা লাগ প্রেমের টানে ঘর ছাড়ার চেষ্টা, উদয়পুর স্টেশন থেকে যুবক ও এক সন্তানের জননী আটক। শনিবার সকালে এক সন্তানের জননীকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় উদয়পুর রেল স্টেশন থেকে আটক হলো 20 বছরের এক যুবক। পুলিশ সূত্রে খবর, ধৃত যুবক বলরাম দাস এবং মহিলা সোনালী সরকার দুজনেই বক্সনগরের বেলুয়ারচর এলাকার বাসিন্দা। কলকাতা যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে ওঠার আগে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাদের আটক করে। ঘটনার বিবরণ থেকে জানা যায়, শনিবার সকাল আনুমানিক 7টা নাগাদ বক্সনগরের বেলুয়ারচর গ্রামের বাসিন্দা বলরাম দাস, বয়স 20, একই গ্রামের বাসিন্দা, বিবাহিতা ও এক সন্তানের জননী সোনালী সরকারকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। উদয়পুর রেল স্টেশনে তাদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় রেল পুলিশ প্রথমে তাদের জিজ্ঞাসাবাদ করে। পরে খবরের সত্যতা যাচাই করে তাদের আটক করা হয়। আটক করার পর পরবর্তী আইনি পদক্ষেপের জন্য তাদের উদয়পুর মহিলা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ দুজনের পরিবারকে খবর দিয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ত্রিপুরা থেকে গোপাল সিং এর রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। তাই কি কারণে কিভাবে আনছি আমি কইতাম পারি না বাবু। মেয়েটা কি বিবাহিত? বিবাহিত, হের বাচ্চা আছে 5 বছরের বাচ্চা আছে হের। কিভাবে? আরো কত সংসার, কতগুলি সংসার এই মেয়ে নষ্ট করছে স্যার, আমরা জানি না স্যার, আমরা জানি না। তাই যে কি করছে আমার ছেলেটারে কেমনে ফাঁসাইছে আমি কইতাম পারি না। আমার ছেলে কাছে বেড়াইতো, আমি কইতাম পারি না স্যার। মরে যাক কিন্তু আমি হেরাও না, আমি মাই দিলাম আমার সমান শেষ করে আছে। বেড়াইতে যাইব বলছে, বেড়াইতে যাইব কে এই ঘটনা কেন করলো আমরা তো জানি না, আমরা তো জানি না। হ্যাঁ আমার চুলা পরশুদিন বাইরেছে, বলছে পিসির বাইক বেড়াইতাম তাই। আচ্ছা ঠিক আছে, পিসির বাইক বেড়াইয়া কলেজও পড়তেছে নতুন করে তাহলে বেড়াইয়া যায় তাহলে এই ঘটনা কিভাবে হইলো কি তৈলে আমি কদমতলা ও চুরাইবাড়ি থানায় বিশ্ব হিন্দু পরিষদের ডেপুটেশন। গত বছরের 6 অক্টোবর কদমতলা বাজারে দুর্গাপূজার চাঁদা সংগ্রহকে কেন্দ্র করে ঘটে যাওয়া সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনায় আজও আতঙ্ক কাটিয়ে উঠতে পারেনি ত্রিপুরাবাসী। ভয়াবহ সেই দাঙ্গায় গোটা কদমতলা বাজার তছনছ হয়ে গিয়েছিল, প্রাণ হারিয়েছিলেন এক ব্যক্তি। এবার সেই ঘটনার পুনরাবৃত্তি রুখতে বিশ্ব হিন্দু পরিষদ ও সনাতনী সমাজের পক্ষ থেকে শনিবার কদমতলা ও চুরাইবাড়ি থানায় পৃথক লিখিত ডেপুটেশন প্রদান করা হয়। সংগঠনের অভিযোগ,
আসন্ন দুর্গাপূজা ও কালী পুজোকে কেন্দ্র করে কিছু দুষ্কৃতী আবারও সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে। সম্প্রতি কদমতলা ও চুরাইবাড়ি থানা এলাকায় বাইক চুরি, আকর গাছ কেনাবেচা নিয়ে বাড়িতে হামলা, ভাঙচুর সহ একাধিক অপরাধমূলক ঘটনা ঘটেছে। সংগঠনের দাবি, এই ঘটনাগুলির পেছনে পূর্বে দাঙ্গা উস্কে দেওয়া ব্যক্তিরাই যুক্ত থাকতে পারে। ডেপুটেশনে পুলিশ প্রশাসনের কাছে দাবি জানানো হয় কয়েকজন দুষ্কৃতীর নাম চিহ্নিত করে তাদের দ্রুত গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হোক। সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, পুলিশ যদি কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয় এবং তার ফলে দুর্গাপূজা বা কালী পূজার সময় আইন শৃঙ্খলার অবনতি বা দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়, তবে তার সম্পূর্ণ দায়ভার প্রশাসনকেই বহন করতে হবে। এই ঘটনায় সবচেয়ে আলোচিত হয়ে উঠেছে 21শে আগস্টের একটি হামলার ঘটনা। কদমতলা থানার শনিছড়া নদিয়াপুর এলাকার বাসিন্দা বেল্লাল মিয়ার বাড়িতে দুষ্কৃতীরা নগদ অর্থ লুট করে নিয়ে যায়। হামলায় তার স্ত্রীও আক্রান্ত হন বলে অভিযোগ। বেল্লাল মিয়ার দাবি, এই দুষ্কৃতী দলের মধ্যে স্থানীয় কংগ্রেস নেতা জাহাঙ্গীর হোসেন ও তার কয়েকজন সহযোগী জড়িত। তবে তিনি স্পষ্ট জানিয়েছেন এটি কোনো সাম্প্রদায়িক দ্বন্দ্ব নয়। তার কথায়, আমার উপর হামলার ঘটনায় সনাতন ধর্মাবলম্বীরাও পাশে দাঁড়িয়েছেন, তাই এটিকে সাম্প্রদায়িক সং দেওয়া যাবে না। এটি দুষ্কৃতীদের কুকর্ম এবং আমি তার সুষ্ঠু বিচার চাই। তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও পুলিশ এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। ফলে বাধ্য হয়ে এলাকাবাসী ও সংগঠনের নেতৃবৃন্দ থানাকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। নির্দিষ্ট সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার না করা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এই দিনে ডেপুটেশনে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের রাজ্য কমিটির সদস্য অবিনাশ কৃষ্ণ দাস, বাগবাসা প্রখণ্ড সভাপতি বিপ্রজিৎ দাস, বিশিষ্ট সমাজসেবী বিকাশ দেবনাথ সহ সনাতনী সমাজের নেতৃত্ববৃন্দ। পুলিশ প্রশাসন অবশ্য সংগঠনের নেতাদের আশ্বস্ত করেছে যে প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুতই নেওয়া হবে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আমরা ডেপুটেশন প্রদান করেছি এবং আমরা থানাতে লিখিত এজাহারের মাধ্যমে আমরা দাবি জানিয়ে যাচ্ছি তাদেরকে, যাতে থানায় তদন্তক্রমে তাদেরকে অ্যারেস্ট করে তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করা হয়। এবং আমাদের দাবি যে সামনে শারদীয় দুর্গা উৎসব সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব, এই সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গা উৎসবের সামনে রেখে তারা প্রতি বছরই এই ধরনের বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটায়, ওই অঞ্চলে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করে। এবং আপনারা দেখেছেন খালাছড়াতে আগেও দাঙ্গা হয়েছে এবং কদমতলাতে দাঙ্গার পরিকল্পনা করেছিল, দাঙ্গা হয়েছে। এই ধরনের বিভিন্ন সমস্যা, এই যে জাহাঙ্গীর হোসেন নেতৃত্বে এই দাঙ্গাগুলো হয়, তাদেরকে অ্যারেস্ট করে আমাদের দাবি দুর্গা পূজা কালী পূজার আগে তাদেরকে যেন রেহাই না দেওয়া হয় এবং আইনের আওতায় রাখা হয়। আর যদি তাদেরকে বেল প্রদানও করা হয়, আমরা ধর্মনগর কোর্টও ঘেরাও করব। আমরা বড়বাবুর কাছে আশ্বাস পেয়েছি এদেরকে এই আজকের মধ্যে অ্যারেস্ট করা হবে। আমরা লিখিত এজাহার দিয়ে আমরা এখান থেকে যাচ্ছিলাম। সবাইকার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমরা সংগঠিত সনাতনী সমাজ, এইভাবেই আমরা সনাতনী সমাজ সংগঠিত হব। আমরা অন্যায়ের প্রতিবাদে গর্জে উঠব। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। একটা 15 মিনিটে জাহাঙ্গীরে কিছু লোক লইয়া আইছে 30-40 জনের মতন, আইয়া আমার বাড়িতে হামলা করিয়া ভাঙচুর করছে। করিয়া টাকা আছিল 13,40,000 টাকা নিছে এবং আমার ফ্যামিলির ধাক্কা করছে। আর লাস্টে সিসি ক্যামেরাটাও লইয়া গেছে। আমি ওই সময় বাড়িতে আসলাম না, ওয়ার্কশপে আসলাম, গ্যারেজে কাজ করাইবার লাগে, গাড়ি কাজ করাই লাগিয়া। এরপরে আমি আইয়া দেখছি এইভাবে লিখছি। এরপরে যে সময় সিসি ক্যামেরার মেশিনটা যেটা ডাউনলোড হয়, এই মেশিনটা লইয়া যাইতে সময় আমি চাইছিলাম ভিডিও করতাম, কিন্তু ভিডিও করতাম পারছি না। আমার প্রচন্ড হেনস্থা করছে, এরপর ঠেলা ধাক্কা অনেক করছে। আমি এখন আইনের কাছে এবং দেশবাসীর কাছে সবার কাছে আমি বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। আমার টাকা পাইতাম 13,40,000 টাকা, আর আমি ন্যায় বিচার পাইতাম। আর এইভাবে কংগ্রেসের মাফিয়া তারে অতি সত্ত্বর অ্যারেস্ট করা হইতো।